আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে যে একটা বিরূপ পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছিল, ঘটনার ২৪ ঘন্টা যেতে না যেতেই পুরো পরিস্থিতি এখন রিভার্স হয়ে গিয়েছে। যেটিকে আমরা নাটক বলেছিলাম, পুতুল নাচ বলেছিলাম, ঠিক সেটি এখন একটা রীতিমতো থ্রিলার এবং একটি অ্যাকশন মুভিতে পরিণত হয়ে গেছে। এবং সেটা কিভাবে একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে তিনি পদত্যাগ করতে পারেন। এই কথা বলার পরে রাতারাতি কিছু পরিবেশ পরিস্থিতি আমরা লক্ষ্য করলাম। অনেকের মুখোশ খুলে গেল। অনেক আ ব্যক্তি সামাজিক মাধ্যমে এসে আনন্দ প্রকাশ করলেন, উচ্ছ্বাস প্রকাশ করলেন। অনেকে নানা রকম কটূক্তি করলেন। এয়ারপোর্ট বন্ধ, ওখানে যাওয়া যাবে না, আটকাতে হবে, এটা নানা রকম কথাবার্তা। আবার অনেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ অবলম্বন করে তিনি বলার চেষ্টা করলেন অনেকে যে তাকে আমরা আরও অনেক দিন চাই, ৫ বছর চাই, ৬ বছর চাই। রাজনীতিবিদদেরকে দেখেছি। এক গ্রুপ খেয়েছে, আরেক গ্রুপ খাওয়ার জন্য ওঁৎ পেতে বসে আছে। তারা ইতিমধ্যেই খাচ্ছে, এটিকে আরও বেশি করে খাওয়ার জন্য ওঁৎ পেতে বসে আছে। এবং এরকম ঘটনা যখন ঘটছে ঠিক সেই সময়টাতে ১৩,০০০ না ১৪,০০০ কোটি টাকা শেয়ার মার্কেট থেকে উধাও হয়ে গেছে। এবং এটা নিঃসন্দেহে এনসিপির ছেলেরা এই কাজটি করেনি। শেয়ার মার্কেট থেকে এ যাবৎকালে এর আগে নাকি ৮০,০০০ কোটি টাকা গেছে, আবার গেল ১৩,০০০ না ১৫,০০০ কোটি টাকা। অলমোস্ট এই গত ৯ মাসে ১,০০,০০০ কোটি টাকা যে শেয়ার মার্কেট থেকে উধাও হয়ে গেল। এই ১,০০,০০০ কোটি টাকা মানে আওয়ামী লীগ ১৫ বছরে যদি ১,৫০,০০,০০ কোটি টাকা বা ১,২০,০০০ কোটি টাকা শেয়ার মার্কেট থেকে লুট করে থাকে বা লুট হয়ে থাকে আওয়ামী লীগের জমানাতে, আওয়ামী লীগের কুশীলবদের দ্বারা, ঠিক ৯ মাসে দেখা গেল যে প্রায় ১,০০,০০০ কোটি টাকা সেই আলাদিনের সেই মানে ৪০ মানে আ যে চোর আছে, আলাদিন এবং ৪০ চোর। সেই ৪০ চোরের সেই চুরির ঘটনাকেও রীতিমতো হার মানিয়েছে। যেভাবে একজন উপদেষ্টার এপিএস ৩৫০ কোটি টাকা অল্প কয়েকদিনে লুটপাট করেছে। তো সেই অল্প কয়েকদিন লুটপাট করতে গিয়ে সবাই চিন্তা করেছে যে যদি শেখ হাসিনা সেই পিয়নের মতো ১৫ বছর সময় পেত, তো প্রায় ৯,০০০ কোটি টাকা সে লুটপাট করত। তো একইভাবে গত ৯ মাসে শেয়ার মার্কেট থেকে যদি ১,০০,০০০ কোটি টাকা চলে যায়, তাহলে ১৫ বছরে কতদিন চলে যাবে? এখন এই যে টাকাগুলো চলে গেছে, এই টাকাগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যারা নিজের যারা লোকজন রয়েছেন, কিংবা তার যে রাজনৈতিক দল এনসিপি, তারা এই শেয়ার মার্কেট লুটপাটের সাথে জড়িত নয়। এবং এই শেয়ার মার্কেট লুটপাটের সঙ্গে আওয়ামী লীগের লোকজন জড়িত নয়। এখন নেই, তারা কেউ নেই। জামাত তো শেয়ার মার্কেট এই সমস্ত কাজেই যায় না। তাহলে কারা এই কাজটি করল? এবং এগুলো নিয়ে পত্রপত্রিকায় কিন্তু সিরিজ অব রিপোর্ট আসছে। এই গেল এক। ২ নম্বর হলো যে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, তাকে নিয়ে যারা খুব বড় স্বপ্ন দেখেছিলেন, আওয়ামী লীগের লোক, জামায়াতের লোক নয়, বিএনপির লোক, অনেকে কিন্তু তাকে নিয়ে খুব বড় স্বপ্ন দেখেছিলেন। তাদের স্বপ্ন রীতিমতো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এর কারণ হলো এই ঘটনার পর জনাব ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে যে কথা এসেছে সেটা হলো যে তিনি প্রথম দিন থেকেই সরকারকে সহযোগিতা করে আসছেন এবং সরকারের প্রতি তার এই সহযোগিতা অব্যাহত থাকবে। একেবারে স্পষ্ট ভাষায় তিনি সংক্ষেপে এই কথা বলে দিয়েছেন এবং তিনি কার্যত সরকারের প্রতি যাকে বলা হয় আনুগত্য দেখিয়েছেন। এবং এই আনুগত্য যেন আনুগত্য নয়, এই কারণ হলো তিনি এই যে দরবার আয়োজন করেছেন, এই দরবার আয়োজন করা, তার বক্তব্য দেওয়া ইত্যাদি নিয়ে সরকারের যারা সমর্থক, তারা জনাব ওয়াকারুজ্জামানের সমালোচনা করে তার ১৪ গোষ্ঠী উদ্ধার করেছেন। তিনি রাষ্ট্রদ্রোহ করেছেন, তিনি সরকারের বিরুদ্ধে করেছেন, তিনি সীমা অতিক্রম করেছেন, তিনি এই কাজ করতে পারেন না। তিনি গত ১৫ বছর কোথায় ছিলেন? তিনি তো কখনো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেননি। তিনি ভারতকে যে করিডোর দেওয়া হয়েছে, তিনি বা তার যারা সহকর্মী রয়েছেন ব্রিগেডিয়াররা, তখন তারা কোথায় ছিলেন? কেন বলেননি? এখন আমেরিকার কথায় বা জাতিসংঘের কথায় যে মানবিক করিডোর দেওয়া হচ্ছে, এটা দেশের প্রয়োজনে, রোহিঙ্গাদের প্রয়োজনে, কৌশলগত কারণে দেওয়া দরকার এবং এখানে সিকিউরিটি লেভেল অর্থাৎ এখানে আমাদের জাতীয় নিরাপত্তার যে লেভেলটা রয়েছে, এটা আ জনাব খলিলুর রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সরকারের যারা কর্তা ব্যক্তি, তারা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড নিয়ে, অভিজ্ঞতা নিয়ে যেভাবে বোঝেন, বাংলাদেশ সেনাবাহিনীতে এরকম কেউ নেই এই জিনিসটা বোঝার মতো, এইরকম একটা ন্যারেটিভ সরকারের পক্ষে যারা সমর্থক তারা কিন্তু তুলে ধরেছেন। এবং যেন তেন লোক নয়, বাংলাদেশের যে সকল খুব নামকরা অধ্যাপক রয়েছেন, সিকিউরিটি বিশেষজ্ঞ রয়েছেন, তারা বক্তব্য দিয়ে বলেছেন যে এখন সেনাপ্রধান থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন, তারা সিকিউরিটি পয়েন্ট অফ ভিউতে জনাব খলিলুর রহমানের যে এক্সপার্টিস রয়েছে, সেক্ষেত্রে তার সমকক্ষ তো দূরের কথা, তার ছাত্র হওয়ার মতো যোগ্যতা তাদের নেই। অর্থাৎ এতে করে জনাব ওয়াকারুজ্জামানকে রীতিমতো চ্যালেঞ্জ জানানো হলো, রীতিমতো অপমান করা হলো, লাঞ্ছনা দেওয়া হলো এবং তাকে বলা হলো যে
তোমার সাহায্য এবং সহযোগিতা যেটা নিয়ে তুমি গর্ব করো এবং তুমি মনে করো যে তুমি সাহায্য এবং সহযোগিতা উইথড্র করে নিয়ে গেলে এই সরকারের কোনো অস্তিত্ব থাকবে না, সেটাকে আমরা থোড়াই কেয়ার করি। এইভাবে দেশের ভেতরে এবং দেশের বাইরে একটা যাকে বলে বাক যুদ্ধ ক্যান্টনমেন্টের বিরুদ্ধে, ওয়াকারুজ্জামান সাহেবের বিরুদ্ধে গড়ে তোলা হলেও এবং তার প্রেক্ষিতে জনাব ওয়াকার এবং তার যারা লোকজন রয়েছেন কোনো প্রতিক্রিয়া না দেখে সিম্পলি বললেন যে তারা সরকারকে সমর্থন করেন, অতীতে যেভাবে করেছেন এখনও করেন এবং আগামীতে করবেন। গেল এই পার্ট। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে সরকার সমর্থক পত্রপত্রিকাগুলো রয়েছে, বুদ্ধিজীবী রয়েছে এবং তাদেরকে আমরা সবাই জানি যে কোন কোন পত্রিকাগুলো কোন কোন ব্যক্তিগুলো যারা সমাজের একটা লেভেলে তারা অবস্থান করছেন এবং এখানে পরস্পর বিরোধী লোকজন, তারা সবাই একসঙ্গে একই সুরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন জানালেন। যেমন ধরুন প্রথম আলোর মতিউর রহমান কিংবা ডেইলি স্টারের মাহফুজ আনাম, তার সঙ্গে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, অর্থাৎ প্রথম আলোর মাহফুজ মতিউর রহমান আর মাহফুজ আনাম হলো ডেইলি স্টার, এই দুইটি পত্রিকা আর আমার দেশ, এদের সম্পর্ক বিপরীত মেরু, দা কুমড়ার। আর ব্যক্তি হিসেবে মাহফুজ আনাম মতিউর রহমানের সঙ্গে মাহমুদুর রহমানের সম্পর্ক অহিনকুল। আবার যদি ধরেন আপনি পিনাকি ভট্টাচার্য, সরকারের এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় বান্ধব, তো তার সঙ্গে প্রথম আলোর ডেইলি স্টারের যে সম্পর্ক সেটাও এরকম দাকুমার সম্পর্ক। কিন্তু এইবার এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বললেন যে আমি পদত্যাগ করতে পারি, এই কথা যখন ছড়িয়ে পড়লো তখন বিশাল এক আবেদন যাকে বলা হয় জানালেন মাহফুজ আনাম সাহেব যে ইউনূস ভাই আপনি যাবেন না, আপনি যেতে পারেন না। আর অন্যান্য যারা আছেন, পিনাকি সাহেব থেকে শুরু করে অন্য যারা আছেন, তারা তো তাদের স্বভাবসুলভ ভঙ্গি অনুযায়ী ওয়াকারুজ্জামান থেকে শুরু করে ভারত, দিল্লি এবং আওয়ামী লীগ, বিএনপি, সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে এমনকি তারেক রহমান সাহেবের 14 গোষ্ঠী উদ্ধার করে এই কয়দিনে একেবারে সর্বনাশ করে দিয়েছেন। এরপরে যেটি হলো যে মাহমুদুর রহমান সাহেব, অর্থাৎ দিল্লি এবং স্টার বলতে যেটাকে বোঝা হয় ডেইলি স্টার, তারাও এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে দাঁড়িয়েছেন। আর অন্যদিকে মাহমুদুর রহমানের আমার দেশ, তিনি স্পষ্টতভাবেই কতগুলো কথা বলেছেন। তিনি গত কয়েকদিন ধরে সরকারের সমালোচনা করছিলেন, আমি যেমন সরকারের সমালোচনা করি, তো তিনিও ঠিক সেইভাবে দেখলাম যে এই সরকারের যে ব্যর্থতাগুলো রয়েছে সেই ব্যর্থতা নিয়ে এই সরকার আসলে সামনে এগোতে পারবে না, বা এই সরকার যেভাবে একটার পর একটা ব্যর্থতা দেখে আইন শৃঙ্খলা রক্ষা করা অন্যান্য ক্ষেত্রে, সেক্ষেত্রে অন দ্য লং রানে এই সরকার ভালো কিছু করবে এইরকম যাকে বলা হয় কোনো সম্ভাবনা জনাব মাহমুদুর রহমান দেখছেন না, এরকম একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছিল। এর ফলে অনেকেই কিন্তু ধরে নিয়েছিল যে মাহমুদুর রহমান সাহেব হয়তো সরকারের সমালোচক হয়ে উঠেছেন। কিন্তু এই ঘটনার পর, অর্থাৎ যখন তিনি ঘোষণা দিলেন যে তিনি পদত্যাগ করতে পারেন বা করবেন, তখন মাহমুদুর রহমান সাহেব সরাসরি ডক্টর ইউনূসের পক্ষ অবলম্বন না করেও তিনি জেনারেল ওয়াকারুজ্জামানকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তিনি এবং অধ্যাপক শহীদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকরা অধ্যাপক এবং যাকে বলা হয় মিলিটারি এক্সপার্ট, এবং তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সামরিক উপদেষ্টাও ছিলেন, সিকিউরিটি এক্সপার্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তো যাই হোক, তো তারা সরাসরি সমালোচনা করলেন এবং মাহমুদুর রহমান সাহেবের যে সমালোচনা এটি ছিল ক্ষুরধার। তিনি সরাসরি বললেন যে আপনারা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমালোচনা করছেন, করিডোর দেবেন না, বন্দর দেবেন না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, কিন্তু এই বন্দর তো ভারতকে দিয়ে দেওয়া হয়েছিল, ভারত এটা অনায়াসে তারা ব্যবহার করতো বন্দর। তারপরে ভারতকে করিডোর দেওয়া হয়েছিল এবং যেন করিডোর না, সেখানে ভারত এখান দিয়ে রেলপথ দিয়ে, তারপরে এখান দিয়ে রাস্তা দিয়ে, নৌপথ দিয়ে, তাদের সামরিক সরঞ্জামাদি, যুদ্ধ সরঞ্জামাদি তারা এই বাংলাদেশের ভূমি ব্যবহার করে তাদের অন্য জায়গাতে নিয়ে যেতে পারবে। তো তখন আপনারা কী করেছেন? তো এখন আমেরিকান অস্ত্র যদি করিডোর দিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে মায়ানমারে যায় তাতে সমস্যাটা কী? এইরকম যে ডাইরেক্ট যে চ্যালেঞ্জ, এইরকম চ্যালেঞ্জ বাংলাদেশে বসে একমাত্র মাহমুদুর রহমান সাহেবের পক্ষে দেওয়া সম্ভব এবং তিনি সেটা দিয়েছেন। অন্যদিকে যেটা হলো সেটা এই মুহূর্তে বিএনপি যে হার্ড লাইনার হিসাবে তারেক রহমানের একেবারে ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাকে মনে করা হয় এবং যিনি মির্জা ফখরুলের জায়গাতে অভিষিক্ত হবে জনাব সালাউদ্দিন সাহেব, তো তাকে নানাভাবে ট্যাগ দিয়ে তার যে ক্ষমতা, তার যে চলাফেরা এবং তার যে ব্যক্তিগত জীবন, এটি রীতিমতো হারাম করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিএনপি বিরোধী শক্তি তো আছেই, তার সঙ্গে সঙ্গে এই সরকারের পক্ষে যারা লোকজন রয়েছেন তারা, অর্থাৎ তিনি রয়্যাল লোক, তিনি দুর্নীতিবাজ, তিনি সালামের লোক, এরকম নানা রকম কথাবার্তা, তিনি ওর কাছ থেকে টাকা নেন, এর কাছ থেকে টাকা নেন, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা বলে তিনি রয়ের পক্ষে কাজ করছেন। ভারতে তিনি প্রাসাদোপম অবস্থাতে ছিলেন এবং এর সঙ্গে জামাত শিবিরে যারা লোকজন আছেন তারা, তার সঙ্গে সঙ্গে অনেকেই প্রকাশ্যে
অবস্থান নিয়েছেন এবং তাকে এভাবে রয়ের ট্যাগ যখন দেওয়া হচ্ছে, ঠিক সেই সময়টাতে এই নিউজটিকে মূল ধারার গণমাধ্যমে এনে জনাব মাহমুদুর রহমান বললেন যে সালাউদ্দিনকে তুলোধনা করা হচ্ছে ফেসবুকে। এটাও জনাব সালাউদ্দিন এবং বিএনপির জন্য, রাজনীতির জন্য এই মুহূর্তে একটা রীতিমতো বোম ব্লাস্টিং। এবং অন্য যে নিউজটি মাহমুদুর রহমানের পত্রিকা করেছেন, আমি যখন এই শিরোনামটি দেই, আজকের এই যে শিরোনামটি দেই, এটা মূলত গতকালকে আমি শিরোনামটা দিয়েছি। তো আমি যে সময়টাতে শিরোনামটা দেই, ঠিক সেই সময়টাতেই মাহমুদুর রহমান সাহেবের তার ঘণ্টাখানেক পরে আমি নিজে শিরোনামটা লিখে আই ওয়াজ ওয়েটিং যে আমি আজকে এটা রেকর্ডিং করব। কিন্তু আজকে এসে দেখলাম যে তার একটা যে নিউজ, আমার দেশে যে অনলাইন পোর্টাল রয়েছে, সেই অনলাইন পোর্টালে তিনি স্পষ্টভাবে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে জাতিসংঘ আছে, তার পক্ষে ইইউ রয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে, আমেরিকার একেবারে গ্রিন সিগন্যাল রয়েছে। কাজেই তাকে সরানো এত সহজ নয়। এবং এটা সত্য। এটাই আমিও নিজে যে জিনিসটা বলতে চাচ্ছি যে এর কারণ হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইইউ ইতিপূর্বে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন যেভাবে তার পক্ষে দাঁড়িয়েছে এবং যেভাবে তাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে যে তিনি তার সংস্কার কার্যক্রম চালাতে পারেন অনির্ধারিত সময় পর্যন্ত। নির্বাচনে কোনো কথাবার্তা তারা বলেনি। তারা সংস্কার নিয়ে কথাবার্তা বলেছে। তো ইউর মতো একটা সংগঠন যেভাবে তার পক্ষে অবস্থান নিয়েছে, ইট ইজ আনপ্যারালাল। এরপর তার পক্ষে অবস্থান নিয়েছে জাতিসংঘ। এটা আমরা সবাই জানি এবং এখানে খলিলুর রহমান বলেন, তার নিজের ব্যক্তিগত রিলেশন বলেন, আমেরিকান কানেকশন বলেন, জাতিসংঘ তার পক্ষে আছে। এবং সেই জায়গাটিতে নির্বাচন বা অন্য যেকোনো জায়গায় বিএনপির পক্ষে কথা বলার চেয়ে জাতিসংঘ এখন আকার ইঙ্গিতে যে কথাগুলো বলছে সেটা আলটিমেটলি আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে যাকে বলা হয় অলৌকিকভাবে হোক বা কাকতালীয়ভাবে হোক যে কাণ্ডটি করেছে সেটা হলো তারা যে নিয়মিত প্রেস ব্রিফিং করে, সেই প্রেস ব্রিফিংয়ে যখন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছে, সেখানে যারা মুখপাত্র ছিলেন, যিনি ছিলেন, তো তিনি বেশ বিরক্ত হয়েছেন এবং বিরক্ত হয়ে তিনি সেই সকল কথা বলেছেন যে সকল কথা আওয়ামী লীগের জমানায় বলা হতো যে বাংলাদেশের জনগণ যা চাইবে তাই হবে। এখন জনগণ কি চাইবে? এখানে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলছেন যে তিনি এখানে আছেন জনগণের চাহিদা মতো বা জনগণের পছন্দে। তিনি এখানে আছেন জনগণের কথা মতো। জনগণ না চাইলে তিনি চলে যাবেন। তারপর তিনি এবং তার উপদেষ্টা মণ্ডলী এই গত কয়েকদিন যাবত যেটা বলার চেষ্টা করছেন সেটি হলো যদি দায়িত্ব পালনে তিনি বাধাগ্রস্ত হন, সেখানে বিএনপিকে ইন্ডিকেট করেছেন, সেনাবাহিনীকে ইন্ডিকেট করেছেন। সেক্ষেত্রে এই গত কয়েক মাসে যা কিছু হয়েছে সবকিছু তিনি জনগণের কাছে প্রকাশ করে দিয়ে তারপর জনগণের ইচ্ছা বা অভিপ্রায় অনুযায়ী তিনি চলে যাবেন। দেখেন কথার প্যাচগুলো দেখেন। তিনি চলে যাবেন বলেননি। তিনি বলেছেন এই কথাগুলো আগে জনগণের কাছে বলবে। তারপরে জনগণ যদি তার সপক্ষে রাস্তায় নেমে আসে, সবাই যদি বলে ইউনূস ভাই জিন্দাবাদ, ইউনূস ভাই থেকে যান, তাহলে তিনি আর যাবেন না। আর যদি জনগণ রাস্তায় না নামে তখন তিনি হয়তো চলে যাবেন। এভাবে তিনি একটা প্যাচ লাগিয়ে দিয়েছেন। তার অন্যতম রাইট হ্যান্ড, দক্ষিণ হস্ত, সেটা হলো অধ্যাপক আলী রিয়াজ সাহেব। তিনিও যে কথাটি বলেছেন এবং আলী রিয়াজ এখন বলতে গেলে তার সকল কাজের কাজই, তার রাজনীতি, তার দল, তার সরকার পরিচালনা, তার সেই সংবিধান প্রণয়ন করা, তারপরে তার যে ঐক্যমত্য কমিশন সবকিছু মূলত তিনি পরিচালনা করছেন এবং এই যে বিএনপির সঙ্গে যে সর্বশেষ বৈঠক হলো সেখানে তিনি উপস্থিত ছিলেন। তো আলী রিয়াজ সাহেবও কিন্তু একটা গ্রিন সিগন্যাল নয়, একটা রেড সিগন্যাল দিয়েছেন বিএনপির জন্য যে তিনি খুব দ্রুত জনগণের নিকট প্রকাশ করবেন যে কোন বিষয়ে বিএনপি বা রাজনৈতিক দলগুলো, এখানে তো রাজনৈতিক দল বলতে বিএনপি, সেই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করেননি। জনগণকে তিনি সম্পৃক্ত করবেন। এটাও যাকে বলা হয় বিএনপির জন্য একটা থ্রেট। এখন এই যে ইইউ মানে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, আমেরিকা এবং এর সঙ্গে প্রচ্ছন্নভাবে চীন এবং রাশিয়া, পাকিস্তানের ৩টি দেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আছেন। আর বিপরীতে জনাব ওয়াকারুজ্জামান, তার সঙ্গে যদি সেনাবাহিনী থাকেন, আর বিএনপির সঙ্গে যারা আছেন সহযোগী সহ বিশাল একটা সমর্থক গোষ্ঠী, কর্মী বাহিনী, লক্ষ নয় কোটি কর্মী বাহিনী আছে, যারা বিএনপির কথা মতো সারা বাংলাদেশ অচল করে দিতে পারে ১ ঘন্টার মধ্যে। তো এরকম একটা মুখোমুখি অবস্থান যখন চলছে এই সময়টিতে, তখন এটার যে নেক্সট স্টেপটা, নেক্সট পরিণতিটা কোথায় যাবে তা দেখার জন্য আমরা বেশ উত্তেজনা নিয়ে অপেক্ষা করছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।